হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এনসিআরটি জিওগ্রাফি ক্লাস 11 চ্যাপ্টার 4 ডিস্ট্রিবিউশন অফ ওশেন অ্যান্ড কন্টিনেন্ট সম্পর্কে জানব। ফিজিক্যাল জিওগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভৌগোলিক বিভিন্ন থিওরি এবং সেই সংক্রান্ত বিভিন্ন প্রমাণ, ভূ অভ্যন্তরের অবস্থা, এইগুলো সম্পর্কে এই অধ্যায় রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভূমিকম্প থেকে শুরু করে, অগ্নুৎপাত থেকে শুরু করে, পাত সংস্থান থেকে শুরু করে নানান রকম যে হাইপোথেসিস বলা যায়, যেটাকে প্রমাণিত, যেটা পুরোপুরি 100% প্রমাণিত নয় সেটা হাইপোথেসিস, আর যেটা প্রমাণিত সেটা থিওরি। তো এখানে হাইপোথেসিসই বলা যায়, অধিকাংশই হাইপোথেসিস, যদিও পাত সংস্থান তত্ত্বকে থিওরি বলা হয়। তো এরকম কিছু হাইপোথেসিস আর থিওরি নিয়ে এই অধ্যায়টা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখব, ইন ডিটেলসে জানবো। In the previous chapter, you have studied the interior of the earth. You are already familiar with the world map. You know that continents cover 29% of the surface of the earth and the remainder is under oceanic water. তো ইতিপূর্বে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগের তিনটে ক্লাসিফিকেশন, তিনটে শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি, যেটা একেবারে উপরে যেটা শিলামণ্ডল, তারপরে গুরুমণ্ডল এবং তারপর কেন্দ্রমণ্ডল, এটা সম্পর্কে আমরা জেনেছি। এবার আরও ডিটেলসে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানবো, এবং এই 29% যে স্থলভাগ সেটাও আমরা জানি, বাকি 71% জলভাগ রয়েছে। তো এখানে সেটাই বলা রয়েছে। The position of the continents and the ocean bodies as we see them in the map have not been the same in the past. বর্তমান অবস্থায় আমরা যে পৃথিবীর মানচিত্র দেখছি, অতীতে এই অবস্থায় কিন্তু ছিল না। অর্থাৎ স্থলভাগ যেটা, পৃথিবীর মানচিত্র যেটা বর্তমানে রয়েছে, সেটা আগে ছিল না। Moreover, it is now a well-accepted fact that ocean and continents will not continue to enjoy their present position in the time to come. এবং একই সাথে এটা বোঝা যাচ্ছে যে আগামী দিনে, ভবিষ্যতেও কিন্তু এই অবস্থায়, বর্তমান অবস্থায় যে পৃথিবীর মানচিত্র আমরা দেখছি, সেই রকম মানচিত্র থাকবে না। If this is so, the question arises that where their position in the past? তারা অতীতে কোন জায়গাতে ছিল? হোয়াই অ্যান্ড হাউ ডু দে চেঞ্জ দেয়ার পজিশন? কেন তারা তাদের অবস্থাটা চেঞ্জ করলো, কিভাবে চেঞ্জ করলো? ইভেন ইফ ইট ইজ ট্রু দ্যাট দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশেন হ্যাভ চেঞ্জ অ্যান্ড আর চেঞ্জিং দেয়ার পজিশন, ইউ মে ওয়ান্ডার অ্যাজ হাউ দ্য সায়েন্টিস্ট নো দিস। তো যদি চেঞ্জ করেও থাকে, তাহলে বিজ্ঞানীরা সেটা কিভাবে জানতে পারছেন? হাউ হ্যাভ দে ডিটারমাইন্ড দেয়ার আর্লিয়ার পজিশন? তারা তাদের অবস্থানগুলো কিভাবে তারা নিশ্চিত হলেন? ইউ উইল ফাইন্ড দ্য অ্যান্সার্স টু সাম দিস অ্যান্ড রিলেটেড কোয়েশ্চেন ইন দিস চ্যাপ্টার। তো এখানে এই অধ্যায়ে আমরা সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলো পাব। প্রথম যে তত্ত্বটা রয়েছে, কন্টিনেন্টাল ড্রিফট। কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ, ড্রিফট অর্থাৎ সরণ। মহাদেশীয় সরণ বা আমরা এটাকে মহী সঞ্চরণ বলে থাকি। অবজার্ভ দ্য শার্প অফ দ্য কোস্টলাইন অফ দ্য আটলান্টিক ওশন. You will be surprised by the symmetry of the coastline on either side of the ocean. No wonder many scientists through this similarity and consider the possibility of the two Americas together. তো এখানেই আমাদের আশ্চর্য হয়ে যেতে হয়। আমরা যখনই কোস্ট লাইনগুলো যখনই দেখি, তখনই আমাদের আশ্চর্য হয়ে যেতে হয় যে কিভাবে এদের মধ্যে মিলটা রয়েছে। তো আমরা যদি মহাসাগর, আটলান্টিক মহাসাগরকে দেখি, তার দুদিকের যে স্থলভাগ সেটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে তাদের মধ্যে কিন্তু সিমিলারিটি রয়েছে। From the known record of the history of science, it was Abraham Ortelius, a Dutch map maker, who first proposed such a possibility as early as 1596. 1596-তে আব্রাহাম ওটেলিস নামক একজন ভৌগোলিক, তিনি বলছেন এরকম একটা সম্ভাবনার কথা, প্রথম তুলে ধরছেন যে এরকম হতে পারে। অর্থাৎ এই যে মহাদেশগুলো আমরা বর্তমান অবস্থায় দেখছি, কোনো এক সময় এরা একত্রিত অবস্থায় ছিল, এরকম একটা সম্ভাবনার কথা উনি বলছেন। অ্যান্টোনিও পেলেগ্রিনি ড্র এ ম্যাপ শোয়িং দ্য থ্রি কন্টিনেন্টস টুগেদার। উনি বলছেন তিনটে কন্টিনেন্ট, তিনটে মহাদেশ একত্রে ছিল, সেরকম একটা মানচিত্র উনি দেখাচ্ছেন। হাউএভার ইট ওয়াজ আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার, এই নামটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আলফ্রেড ওয়েগনার, জার্মান মেটেরিওলজিস্ট, জার্মান আবহবিদ, হু পুট ফর আ কম্প্রিহেন্সিভ আর্গুমেন্ট ইন দ্য ফর্ম অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট। উনি একটা সাজানো গোছানো মতবাদ
এই মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে প্রথমবারের জন্য দিলেন। এতক্ষণ পর্যন্ত বিভিন্ন রকম আলাপ আলোচনা বললে ভুল হবে, বিভিন্ন জন বলেছেন মাত্র যে এরকম একটা সম্ভাবনা, কিন্তু একটা পরিষ্কার সাজানো গোছানো তত্ত্ব দাঁড় করাতে চেষ্টা করছেন প্রথমবারের জন্য আলফ্রেড ওয়েগনার। থিওরি ইন 1912 সালে এটা চেষ্টা করছেন। দিস ওয়াজ রিগার্ডিং দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওশেন অ্যান্ড দ্য কন্টিনেন্ট। ওশেন এবং কন্টিনেন্টগুলো কোন অবস্থায় অতীতে ছিল সেই সংক্রান্ত ধারণা আলফ্রেড ওয়েগনার বলছেন। অ্যাকর্ডিং টু ওয়েগনার, all the continents from a single continental mass and mega oceans surrounded the same. কোনো এক সময় অতীতে একটাই মাত্র মহাদেশ এবং একটাই মাত্র মহাসাগর ছিল। এটা উনি ফার্স্ট টাইমের জন্য বলছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, কিন্তু বিভিন্ন থিওরিতে আমাদের জানতে হবে এবং ফিজিক্যাল জিওগ্রাফির একেবারে স্তম্ভ বলা যায় একটা। কারণ বিভিন্ন তত্ত্বকে, কেন ভূমিকম্প হচ্ছে, বর্তমান অবস্থায় কেন কোনো মহাদেশগুলো রয়েছে, বা আমরা আফ্রিকার যে কোস্টলাইন তার সাথে দক্ষিণ আমেরিকার কোস্টলাইনের মিলটা এত বেশি পাই কী করে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু উনি দেওয়ার চেষ্টা করছেন। তো দ্য সুপার কন্টিনেন্ট ওয়াজ নেম প্যানজিয়া। তো এখানে একটু ড্র করে বিষয়টাকে দেখানো যেতে পারে যে কোনো একটা সময় পৃথিবীর অবস্থাটা যদি এরকম হয়, তাহলে এরকমভাবে সামগ্রিকভাবে আমরা যদি একটা জায়গাতে দেখাই, সমগ্র মহাদেশ সব কিন্তু একসাথে ছিল, যেটাকে বলা হচ্ছে প্যানজিয়া, এবং এই যে মহাসাগর ছিল একটা সময়, সেটাকে বলা হচ্ছে প্যান্থালাসা। এই অবস্থাতে কিন্তু এক সময় ছিল। মেগা ওশেন ওয়াজ কল্ড প্যান্থালাসা, মিনিং অল ওয়াটার. Argued that around 200 million years ago, the supercontinent Pangaea began to split. 200 মিলিয়ন বছর আগে মনে করা হয় যে প্যানজিয়া ভাঙন শুরু হয়। Pangaea first broke into two large continental masses as Laurasia and Gondwana land. এই দুটো শব্দ আমাদের মনে রাখতে হবে, Laurasia and Gondwana land. তো গতদিনই আমরা যখন ইউপিএসসি মেন্স পেপার জিএস পেপার 1 যখন আলোচনা করছিলাম, তখন এখানে একটা প্রশ্ন ছিল যে গন্ডোয়ানা ল্যান্ড, ভারতবর্ষের যে অংশটা সেটা তো গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। গন্ডোয়ানা ল্যান্ডের অংশ হওয়া মানেই সেখানে কিন্তু প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। তো এখানে এই রিলেট করে বিষয়টা লেখা ছিল, প্রশ্নটা সরাসরি এরকম ছিল না। গন্ডোয়ানা দেখা যায় তো খনিজ সম্পদ ভারতে আছে, কিন্তু তার কন্ট্রিবিউশন জিডিপিতে আমরা দেখতে পাই না কেন, কম কন্ট্রিবিউশন কেন, এই প্রশ্নটা করা হয়েছিল। তো এখানে আমরা এই গন্ডোয়ানা ল্যান্ড শব্দটা পাচ্ছি, এই শব্দটা আমরা যদি না জানি তাহলে কিন্তু মেন্সে অ্যান্সার রাইটিং কোনোভাবে ওখানে করা সম্ভব হবে না। বিষয়টা কি বলতে চেয়েছে এটা বুঝতে হবে। তো যাই হোক, এই গন্ডোয়ানা ল্যান্ড আর লরেশিয়া এই দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো ডিভিশন এখানে হয়ে গেল, ফর্মিং দ্য নর্দার্ন অ্যান্ড সার্দার্ন কম্পোনেন্ট রেসপেক্টিভলি, উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ। তো উত্তর ভাগটা হলো লরেশিয়া, উত্তর ভাগটা হয়ে যাচ্ছে লরেশিয়া, আর দক্ষিণ ভাগের অংশটা হয়ে যাচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, আমরা নাম দিচ্ছি এটাকে। সাবসিকুয়েন্টলি লরেশিয়া অ্যান্ড গন্ডোয়ানা ল্যান্ড কন্টিনিউ টু ব্রেক ইন্টু ভেরিয়াস স্মলার কন্টিনেন্টস দ্যাট এক্সিস্ট টুডে। তো পরবর্তীকালে লরেশিয়া আরও ভাগে ভাগ হয়ে গেল, গন্ডোয়ানা ল্যান্ড আরও ভাগে ভাগ হয়ে গেল, এবং তারা বিভিন্ন দিকে সঞ্চরণ করলো। এই যে প্রথমে আমরা দেখলাম এই অধ্যায়ের হেডিংটা যেটা কন্টিনেন্টাল ড্রিফট, কন্টিনেন্টগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরণ হচ্ছে, সেটা এই ভাঙন হচ্ছে, এবং ভাঙনের ফলে সরণটা দেখতে পাওয়া যায়। কেন ভাঙন হচ্ছে, কি কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছিল, এবং বর্তমানেও কেন তারা সরে যাচ্ছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এর পরবর্তী অংশগুলোতে কিন্তু এখানে দেয়া রয়েছে। A variety of evidence was offered in support of the continental drift. Some of these are given below. তো এখানে প্রমাণ দেয়া রয়েছে। কি কি প্রমাণ আমরা দেখে বলতে পারি যে এইভাবে কন্টিনেন্টাল ড্রিফটটা সংগঠিত হতে পেরেছিল, কি কি প্রমাণ আছে, বা দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ হয়েছিল এটা। এভিডেন্স ইন সাপোর্ট অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট, দ্য ম্যাচিং অফ কন্টিনেন্ট। এটা আমরা খালি চোখে যদি ম্যাপ দেখি, খালি চোখে সাধারণ চোখে আমরা যদি ম্যাপ দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে মহাসাগরগুলোর উভয় তীরে তাদের মধ্যে কিন্তু মিল রয়েছে।
The shoreline of Africa and South America facing each other have a remarkable and unmistakable match. আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাকে আমরা যদি পাশাপাশি রেখে দেখি তাহলে দেখব তাদের মধ্যে আনমিস্টেকেবল ম্যাচ রয়েছে, যেটা একেবারে পুরোপুরি মিলিয়ে দেওয়া সম্ভব। এরকম এতটা কাছাকাছি ম্যাচিং রয়েছে। ইট মে বি নোটেড দ্যাট আ ম্যাপ প্রডিউসড ইউজিং এ কম্পিউটার প্রোগ্রাম টু ফাইন্ড দ্য বেস্ট ফিট অফ দ্য আটলান্টিক মার্জিন ওয়াজ প্রেজেন্টেড বাই বুলার্ড ইন 1964. It proved to be quite perfect. The match was tried at 1000 fathom line instead of the present shoreline. তো 1964-তে বুলার্ড কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা ম্যাচ করানোর পুরোপুরি চেষ্টা করেন এবং এরকম একটা হিসাব করে সেটাকে করা হয়েছিল। তো বিষয়টা কি, এখানেও বিষয়টাকে আমরা মানচিত্রের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে এটা বিষয়টাকে আমরা খুব সহজে বুঝতে পারবো। বিষয়টা কি বলতে চাওয়া হয়েছে, দক্ষিণ আমেরিকাটা যদি ড্র করা যায় এরকম ভাবে রয়েছে, আর একটু ক্লিয়ারলি এটা ড্র করার প্রয়োজন রয়েছে। এভাবে রয়েছে দক্ষিণ আমেরিকা, আর আফ্রিকা রয়েছে এইভাবে। তো এই জায়গাটা যদি আমরা মেলাই এভাবে আটলান্টিকের তীর বরাবর আমরা যদি এটা পুরোপুরি মেলাই তাহলে দেখা যাবে এটা এখানে গিয়ে কিন্তু পুরোপুরি ফিট হয়ে যাবে। তো এটাকে বলা হয় জিগস ফিট, ম্যাচিং অফ দ্য কন্টিনেন্ট। তো একেবারে পুরোপুরি মিলিয়ে দেয়া কিন্তু এখানে সম্ভব। তো এটার কথা এখানে বলা হচ্ছে। এটা হলো ম্যাচিং অফ কন্টিনেন্ট। আরও অনেক প্রমাণ এখানে পাওয়া যায়। সেগুলো কি, রক অফ সেম এজ অ্যাক্রস দ্য ওশেন। শুধুমাত্র খালি চোখে দেখে নয়, এখানকার যে শিলাগুলো রয়েছে, রক অফ দ্য সেম এজ অ্যাক্রস দ্য ওশেন, সমুদ্রের পাড়ে দুদিকে আমরা যদি দেখি সেই ভূমিভাগের মধ্যে শিলার মিল রয়েছে। তারা যদি দুটো আলাদা আলাদাই কন্টিনেন্ট হবে, আলাদা আলাদা অংশই হবে, তাহলে শিলাগত মিলটা কি করে আসছে? দুদিকে দু পাড়ে একই রকম শিলা, এটা কখন হবে? এরকম মনে করা হয় তাহলে এক সময় এরা একসাথে ছিল। দ্য radiometric dating method developed in the recent period have facilitated correlating the rock formation from different continents across the vast ocean. তো বর্তমানে রেডিও কার্বন ডেটিং করে সময়টা বলে দেওয়া যায় যে এটা কোন সময়ের তৈরি। সেই রেডিও কার্বন ডেটিং মেথডের মাধ্যমে এই সমস্ত রক ফরমেশনের টাইমিং সময় দেখে কিন্তু বলে দেওয়া সম্ভব যে এরা হয়তো একই সময়ে উদ্ভূত হয়েছিল। দুদিকের একই সময় যদি দেখা যায় দুদিকের অংশগুলো মিল রয়েছে, একই সঙ্গে উদ্ভূত, তাহলে বলেই দেওয়া যায় যে এটা কিন্তু এক সময় একই ছিল, পরবর্তী সময় ভাঙনের ফলে তারা আলাদা হয়েছে। The belt of the ancient rock of 2000 million years from Brazil coast matches with those from Western Africa. ব্রাজিলের কোস্ট, ওই যে দক্ষিণ আমেরিকার যে কোস্ট লাইন, ব্রাজিলের কোস্ট লাইন, সেটা পশ্চিম আফ্রিকার সাথে মিলে যাচ্ছে। শুধুমাত্র দেখে নয়, শুধুমাত্র কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে নয়, সেখানকার রক সিস্টেম, সেখানকার শিলা সেটা মিলে যাচ্ছে। দ্য আর্লিয়েস্ট ম্যারাইন ডিপোজিটস অ্যালং দ্য কোস্ট লাইন অফ সাদার্ন আমেরিকা অ্যান্ড আফ্রিকা আর দ্য জুরাসিক এজ। দিস সাজেস্ট দ্যাট দ্য ওশেন ডিড নট এক্সিস্ট প্রিয়র টু দ্যাট টাইম। তাহলে এই দুটো শিলা, দুটো এত দূরবর্তী দুটো অংশের শিলা যদি একই সময়ের হয় তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে জুরাসিক এজে তারা একটা সময় একই জায়গাতে ছিল। খুব গুরুত্বপূর্ণ, জুরাসিক এজে একশো সময় ছিল, এটা কিন্তু হাইলাইট করতে হবে। এবং সরাসরি এটা তো অপশনালের একটা বিষয়, জিওগ্রাফি অপশনালে যখন এই প্রশ্নটা আসে তখন কিন্তু এটা অবশ্যই এই প্রমাণগুলো লিখতে হয়, বারবারই এই প্রশ্নটা করা হয়। এবং জিএস পেপার 1 সেখানেও কিন্তু সরাসরি ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, এনসিইআরটি থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়, তখন কিন্তু এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে এবং অবশ্যই ডায়াগ্রাম সহ। টিলাইট, ইট ইজ দ্য সেডিমেন্টারি রক। এটা একটা পাললিক শিলা ফ্রম আউট অফ ডিপোজিট অফ গ্লেশিয়ার হিমবাহের যে কাজ, হিমবাহের যে সঞ্চয় কাজ, তার ফলে এই টিলাইট, এই শিলাটা তৈরি হয়।
The Gondwana system of sediment from India is known to have its counterparts in 6 different landmasses of the southern hemisphere. At the base, the system has thick tillite indicating extensive and prolonged glaciation. Counterpart of this succession are found in Africa, Falkland Island, Madagascar, Antarctica and Australia. তো ভারতে এরকম টিলাইট শিলা পাওয়া গেছে, ভারত ক্রান্তীয় মণ্ডলের দেশ, সেখানে এত হিমবাহের ঘটিত টিলাইট শিলা কোন জায়গা থেকে আসবে? তাহলে এরকম মনে করা হয় যে ভারতবর্ষের অংশটা কোনো এক সময় দক্ষিণ মেরুর দিকে ছিল, কারণ এই যে আফ্রিকা দক্ষিণ দিক, ফকল্যান্ড আইল্যান্ড মানে হচ্ছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিক, মাদাগাস্কার, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাগুলো একটা সময় একই ছিল, তার জন্য তাদের সেই জায়গাতে টিলাইট শিলাটা পাওয়া গেছে এবং হিমবাহ ছিল মানে সেটা ধরে নেওয়া হয় যে এই জায়গাটা এক সময় শীতল মণ্ডলের অংশ ছিল, তার ফলে সেখানে হিমবাহ তৈরি হতে পেরেছিল। তো এই জায়গাটা একটা প্রমাণ হিসেবে কাজ করে। ওভারঅল রিজেম্বলেন্স অফ দ্য গন্ডোয়ানা টাইপ সেডিমেন্টস ক্লিয়ারলি demonstrated that this land masses had remarkably similar histories. The glacial tillite proves unambiguous evidence of paleoclimate and also of drifting of continent. প্যালিওক্লাইমেট, প্যালিও শব্দটা যেখানেই থাকবে তার মানে অতীতকালের পুরাকালের কথা বলা হচ্ছে। তো প্রাচীনকালে যে জলবায়ু ছিল এই জায়গাতে সেইখানে মিল ছিল, কারণ হিমবাহ ছিল সেখানে, অর্থাৎ ওই দক্ষিণ মেরুতে ছিল, সেজন্য শীতল জলবায়ু ছিল, সেটা সেই মিলটার কথা বলা হচ্ছে। তো সেই জন্য এই জায়গাতে টিলাইট শিলাটা পাওয়া গেছে, এটা একটা প্রমাণ। এরপর প্লেসার ডিপোজিট, the occurrence of rich placer deposit of gold in the Ghana coast and the absolute absence of source rock in the region is an amazing fact. ঘানা কোস্টে সেখানে গোল্ড ডিপোজিট পাওয়া যায়, রিচ, খুব যথেষ্ট গোল্ড এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু এই গোল্ড থাকার জন্য যে সোর্স রক তার আশপাশেই থাকা উচিত ছিল, সেই জায়গা থেকে আশপাশে যেই জায়গা থেকে গোল্ডটা পাওয়া যাচ্ছে তার সোর্স রকটা, যেই রকের মধ্যে সেই গোল্ডটা পাওয়া যাবে সেই সোর্স রকটা আশপাশে পাওয়া যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। The gold bearing veins are in Brazil and it is obvious that the gold deposit of Ghana are derived from the Brazil plateau when the two continents lay side by side. তো সেই সোর্স রকটা কোথায় পাওয়া যাচ্ছে, যেটা ঘানাতে পাওয়া যাওয়া উচিত ছিল সেটা পাওয়া যাচ্ছে ব্রাজিলে, একেবারে আটলান্টিকের ওপারে পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকেও এটা বলা যায় যে একসময় ব্রাজিলের পাশে কিন্তু ঘানা ছিল যখন মাঝে আটলান্টিক ছিল না। তাহলে প্লেসার ডিপোজিট এটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। এরপর ডিস্ট্রিবিউশন অফ ফসিল যে জীবাশ্মগুলো রয়েছে তার ডিস্ট্রিবিউশন, সেটা দেখে বলতে পারি when identical species of plant and animals adapted to living on land or in fresh water are found on either side of the marine barrier, a problem arises regarding accounting for such distribution. তো বিভিন্ন যে স্পিসিস রয়েছে, প্ল্যান্ট স্পিসিস, অ্যানিম্যাল স্পিসিস রয়েছে, তারা যখন ফ্রেশ ওয়াটারে থাকে তো দুটো জায়গাতেই মেরাইন যে ব্যারিয়ার থাকে তার দুটো পাশেই তারা থাকবে। তো দ্য অবজারভেশন দ্যাট লেমুর occurs in India, Madagascar and Africa led some to consider a contiguous landmasses, Lemuria, linking these three landmasses. লেমুর এই প্রাণীটার জীবাশ্ম পাওয়া যাচ্ছে ভারতে, মাদাগাস্কারে পাওয়া যাচ্ছে, আফ্রিকার আশপাশে পাওয়া যাচ্ছে। তো এটা থেকে অনুমান করা হয় যে এই লিমুরিয়া ল্যান্ডমাস যার পাশে যেখানে এই লেমুরের জীবাশ্ম পাওয়া যাচ্ছে সেই ল্যান্ডমাসটা একসময় একত্রিত ছিল, যেটা ভারত, মাদাগাস্কার, আফ্রিকা একই ছিল সেটাকে নির্দেশ করে, সেটা বোঝায়। মেসোসরাস ওয়াজ এ স্মল রেপটাইল অ্যাডপ্টেড টু স্যালো ব্র্যাকিস ওয়াটার। তো মেসোসরাস এরকম একটা প্রাণী ছিল যারা লবণাক্ত জলাশয়ে বেঁচে থাকতো। দ্য স্কেলিটনস অফ দিস আর ফাউন্ড অনলি ইন টু লোকেশনস, সার্দার্ন কেপ প্রভিন্স অফ সাউথ আফ্রিকা অ্যান্ড ইরেভার ফরমেশনস অফ ব্রাজিল। তো সাউথ আফ্রিকাতে পাওয়া যাচ্ছে, আবার ব্রাজিলে পাওয়া যাচ্ছে এর জীবাশ্ম, এই মেসোসরাসের জীবাশ্ম এই দুটো জায়গাতে পাওয়া যাচ্ছে। The two locations are presently 4,800 kilometer apart with an ocean in between them. তাহলে যদি এরা
একই জায়গায় নাই থাকবে, তাহলে এত দূরবর্তী হওয়া সত্ত্বেও দুটো জায়গাতে একই কি করে জীবাশ্ম পাওয়া যায়? তার মানে এরা কোনো এক সময় একই ছিল, একই অবস্থায়, একই পাশাপাশি এরা থাকতো। নেক্সট, ফোর্স ফর ড্রিফটিং। এতক্ষণ আমরা দেখলাম কি কি প্রমাণ পাওয়া যাচ্ছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, এদের কোস্টলাইন এবং তার শিলাগত, জীবাশ্মগত, পাললিক শিলাগত, টিলাইট, এরকম যে মিলগুলো, এগুলো আমরা দেখলাম। এবার কোন শক্তির প্রভাবে ড্রিফটিংটা হলো, মহাদেশগুলো কোন শক্তির প্রভাবে সরে গেল? ওয়েগনার suggests that the movement responsible for the drifting of the continent was caused by pole filling force and tidal force. দুটো শক্তির কথা এখানে বলা হয়েছে। পোল ফিলিং ফোর্স, অর্থাৎ এখানে কোরিওলিস ফোর্সের কথা বলা হচ্ছে, পৃথিবীর ঘূর্ণনের ফলে যে গতি তৈরি হচ্ছে, এবং টাইডাল ফোর্স, অর্থাৎ চন্দ্র সূর্যের আকর্ষণের যে একটা বল, টাইডাল ফোর্স, তার প্রভাবে হয়েছে। এটা ওয়েগনার বলছেন। ওয়েগনার বলতে চেয়েছেন এরকমই যে হয়েছে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু ওয়েগনার এটা বলছেন। দ্য পোলার ফিলিং ফোর্স রিলেটস টু দ্য রোটেশন অফ দ্য আর্থ। পৃথিবীর ঘূর্ণনের সাথে জড়িত পোলার ফিলিং ফোর্স। ইউ আর অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আর্থ ইজ নট এ পারফেক্ট স্পিয়ার, ইট হ্যাজ এ বাল্ক অ্যাট দ্য ইকুয়েটর, দিস বাল্ক ইজ ডিউ টু দ্য রোটেশন অফ দ্য আর্থ। পৃথিবীর এই যে আকৃতি, মাঝের অংশটা চ্যাপ্টা, এটা হওয়ার কারণ কি? এটাই ঘূর্ণন, পৃথিবীর ঘূর্ণনের কারণে কিন্তু মাঝখানটা চ্যাপ্টা হয়ে গেছে। দ্য সেকেন্ড ফোর্স দ্যাট ওয়াজ সাজেস্টেড বাই ওয়েগনার, দ্য টাইডাল ফোর্স, ইজ ডিউ টু দ্য অ্যাট্রাকশন অফ দ্য মুন অ্যান্ড দ্য সান দ্যাট ডেভেলপস টাইড ইন ওশেনিক ওয়াটার। ওয়েগনার বিলিভ দ্যাট দিস ফোর্স would become effective when applied over many million years. However, most of the scholars considered this force to be totally inadequate. ওয়েগনার বলছেন যে সূর্য চন্দ্রের এই যে আকর্ষণ, সেই কবে থেকে চলে আসছে, কোনো কয়েক বিলিয়ন বছর সময় থেকে চলে আসছে, এটা সেইটা প্রভাবে কিন্তু এই মহাদেশগুলো সরেছে। কিন্তু অন্য যারা বৈজ্ঞানিক রয়েছেন তারা বলছেন যে সূর্যচন্দ্রের আকর্ষণে এতটাও শক্তি নেই যে এত বড় বড় মহাদেশগুলো সরে যাবে। আমরা দেখি জলের উচ্চতা বাড়ে, ঢেউ বাড়ে, জলটা একদিকে অন্যদিকে সরে যেতে পারে, কিন্তু এত বড় মহাদেশগুলোকে সরিয়ে দেবে তত শক্তি কিন্তু টাইডাল ফোর্সের নেই। এটা সমালোচনা করা হয়। আমি প্রথমেই বলেছি এগুলো কিন্তু প্রতিষ্ঠিত থিওরি নয়, এগুলোকে সেজন্য হাইপোথেসিস বলা হয়। থিওরি এবং হাইপোথেসিসের মধ্যে তফাৎ হচ্ছে, থিওরি হচ্ছে 100% প্রুভ, সব বৈজ্ঞানিক সকলে এক বাক্যে যেটা মেনে নিচ্ছেন সেটা থিওরি, আর যেটা অনুমান করা হচ্ছে, যার কোনো প্রুফ 100% নেই, সেটা হচ্ছে হাইপোথেসিস। তো এটাকে একটা হাইপোথেসিস বলা যায়, কিন্তু প্রমাণ যথেষ্ট রয়েছে, এটাকে হেসে উড়িয়ে দেওয়া যায় না। যদি যেত তাহলে আমরা এগুলো এখানে পড়তাম না। তো এই বিষয়টা মনে রাখতে হবে। পোস্ট ড্রিফট স্টাডিজ, ড্রিফটের পরবর্তী যে স্টাডি, যে সার্ভেগুলো হয়েছে, সেগুলো কি বলছে? ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট ফর কন্টিনেন্টাল ড্রিফট মোস্ট অফ দ্য এভিডেন্স ওয়াজ collected from the continental area in form of distribution of flora and fauna of deposit like টিলাইট। কোস্টলাইন থেকেই অধিকাংশ প্রমাণ পাওয়া যাচ্ছে, যেমন ওই টিলাইট শিলাটা, পাললিক শিলাটা পাওয়া গিয়েছিল। A number of discoveries during the post-World War II period added new information to geological literature. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন যে ইনফরমেশন, সেগুলো জিওলজিক্যাল লিটারেচার, জিওলজির যে স্টাডি, যেটা আমরা দেখলাম যে এই সমস্ত শিলা সংক্রান্ত যে স্টাডি সেটা জিওলজিতে করা হয়, সেগুলো পাওয়া গেছে। পার্টিকুলারলি দ্য ইনফরমেশন কালেক্টেড ফ্রম দ্য ওশান ফ্লোর ম্যাপিং প্রোভাইডেড নিউ ডাইমেনশন ফর দ্য স্টাডি অফ ডিস্ট্রিবিউশন অফ ওশেনস অ্যান্ড কন্টিনেন্ট। এই ওশান ফ্লোর ম্যাপিং, অর্থাৎ আমাদের সমুদ্রের নিচে ম্যাপ, সমুদ্রের নিচে কোথায় সমভূমি, কোথায় মালভূমি, কোথায় পর্বত আছে, তার যে ম্যাপ, সেই ম্যাপ দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। এই স্টাডিটা রিসেন্টলি চলছে, এটা পুরোপুরি সম্ভব হয়নি এখনো পর্যন্ত। বিশেষত জাপানের বৈজ্ঞানিকরা সমুদ্রের নিচেকার যে স্টাডি, পুরোপুরি ম্যাপিং 100%, একদম সমস্ত পৃথিবীর, কারণ 71% কিন্তু জলভাগ, তার নিচে কোথায় সমভূমি, কোথায় মালভূমি, কোথায় কি আছে, আমরা 100% তার ম্যাপিং আমাদের হাতে নেই। এই কাজটা কিন্তু জাপানি অতি সম্প্রতি 1 বছর আগে এটা কিন্তু শুরু করেছে। তো যাই হোক, এরকম কিছু স্টাডি অনেক জায়গাতেই ম্যাপিং করা হয়েছে, তো সেইগুলো দেখে আমরা আরও অনেক কিছু জানতে পারি। কনভেকশনাল কারেন্ট থিওরি। কনভেকশনাল কারেন্টের কথা আমি এর আগের অধ্যায়ে বলেছি। পরিচলন স্রোত,
আর্থার হোমস এটা দিয়েছিলেন 1930-এ। খুব গুরুত্বপূর্ণ থিওরি, অনেক কিছুর প্রশ্নের উত্তর কিন্তু এই কনভেকশনাল কারেন্ট। 1930-এ তিনি কি বলছেন? ডিসকাস দ্য পসিবিলিটি অফ কনভেকশনাল কারেন্ট অপারেটিং ইন দ্য ম্যান্টেল পোর্শন। দিস অকারেন্ট আর generated due to radioactive element causing thermal differences in the mantle portion. Holmes argued that there exists a system of such currents in the entire mantle portion. This was an attempt to provide an explanation of the issue of force on the basis of which contemporary scientists discarded the continental drift theory. আর্থার হোমস কি বলছেন? অতি গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর বেস করে আমরা পাত সংস্থান থেকে শুরু করে অনেক কিছুই বলে থাকি। তো বিষয়টা কি আমরা আরেকবার দেখে নেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমরা আরেকবার বিষয়টা দেখে নেব এই অধ্যায়তেও। বিষয়টা কি? পরিচলন স্রোতটা কি? আর্থার হোমস বলছেন অ্যাস্থেনোস্ফিয়ারে অর্থাৎ গুরুমণ্ডলের উপরের অংশে, পাতগুলোর ঠিক নিচের অংশে এত বেশি এখানে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে অভ্যন্তরের দিকে, এখানে কিন্তু টেম্পারেচারটা প্রচুর বাড়তে থাকে। তার ফলে লাভাটা গরম হয়ে উপর দিকে উঠে যায়, ম্যাগমা গরম হয়ে উপর দিকে উঠে যায় এবং তারপরে কিন্তু উপরে উঠে কিছুটা ঠান্ডা হয়ে আবার নিচে নেমে আসে। এইভাবে কনভেকশনাল কারেন্টটা কিন্তু কাজ করে। তার ফলে কি হচ্ছে, এইখানে যদি একটা পাত থাকে উপরে অংশে, সেই পাতটা কিন্তু যেদিকে ফোর্স বেশি হবে সেদিকে চলনশীল হয়ে যাবে। এখানে বেসিক্যালি কি হয়, পাতের বিপরীতে চলন, এরকম জায়গাতে যদি চলে আসে পাত, সেটা কিন্তু দুটো খণ্ডে ভাগ হয়ে দুটো বিপরীত দিকে চলতে শুরু করে, যেটা আটলান্টিক মহাসাগরে দেখা গেছে। তো এরকমভাবে পাতগুলো এবং তার সাথে সাথে মহাদেশগুলোও কিন্তু চলনশীল হয়েছে, এটা কনভেকশনাল কারেন্ট থিওরিতে বলতে চাওয়া হয়েছে। পরিচলন বৃষ্টিও কিন্তু একইভাবে হয়, গরম হয় ওপর দিকে উঠে ঠান্ডা হয়, মেঘ হয় এবং সেখানে বৃষ্টি হয়। তো এই ধরনের এই পদ্ধতিটা, এই প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর অভ্যন্তরভাগেও এরকম চলছে, এটা কিন্তু বলতে চেয়েছেন আর্থার হোমস এবং এটার মাধ্যমে অনেক কিছুরই ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। আর ওশেন ফ্লোরের ম্যাপিংটাও গুরুত্বপূর্ণ, ম্যাপিং অফ দ্য ওশেন ফ্লোর। Detailed research of the ocean configuration revealed that the ocean floor is not just a vast plain, but it is full of relief. Expedition to map the oceanic floor in the post-World War II period provided a detailed picture of the ocean relief and indicated the extension of the submerged mountain ranges as well as deep trenches mostly located closer to the continent margins. The mid-oceanic ridges were found to be most active in forms of volcanic eruption. The dating of the rock from the oceanic crust revealed the fact that they are much younger than the continental areas. Rock on either side of the coast of oceanic region having equidistant location from the crust were found to have remarkable similarities both in terms of their continents and their ages. তো এখানে বলতে চাওয়া হচ্ছে যে এই যে মাউন্টেন রিজগুলো অর্থাৎ সমুদ্রের নিচে যে পর্বতগুলো পাওয়া গেছে, তার আশপাশের যে ভূমিরূপ সেগুলো কিন্তু নতুন ভূমিরূপ, সেগুলো নতুনভাবে তৈরি হচ্ছে। আটলান্টিক মহাসাগর থেকে আমরা বিষয়টা বুঝতে পারি। ওই জায়গাতে আমরা যেটা চিত্রটা যেখানে দেখানো হলো, পাত দুটো খণ্ডিত হয়ে যাচ্ছে, খণ্ডিত হয়ে এরা বিপরীত দিকে যাচ্ছে এবং এইখানে এই ফাঁক দিয়ে কিন্তু ম্যাগমা বেরিয়ে এসে মিড ওশেনিক রিজ তৈরি করে, অর্থাৎ এই মধ্য আটলান্টিক শৈলশিরা পাহাড় তৈরি করে লাভাটা বেরিয়ে এসে, যেটা আগ্নেয় পর্বত বলা যায়। এইবার যত বেশি এই পরিচলন স্রোতটা কাজ করছে, এখানে কিন্তু এরা এভাবে সরতে থাকবে, আরও বেশি সরতে থাকবে, অর্থাৎ এটা ঘটছে সমুদ্রের নিচে পাত চলনের ফলে এরা কিন্তু সরে যাচ্ছে। এইবার এর সাথে সাথে যে স্থলভাগটা রয়েছে সেটাও সরে যাচ্ছে এইভাবে। এই কারণে এই জায়গাতে যে ভূমিরূপটা সেটা কিন্তু অনেক বেশি পুরাতন, কারণ অনেক লাভা বেরিয়ে এসে সেটা হয়েছে, আর এখানে যে ভূমিরূপটা হচ্ছে সেটা অনেক নতুন, এখানে সেটাই বলতে চাওয়া হয়েছে। এবং এটা হওয়ার ফলেই
স্থলভাগটাও, কন্টিনেন্টটাও সরে যাচ্ছে, যার ফলে মাঝখানে সমুদ্রটা আরও বাড়ছে, আটলান্টিক মহাসাগরের আয়তনটা এক্সট্রা বেড়ে যাচ্ছে দুদিকে। এই ঘটনাটা কিন্তু ঘটছে এবং তার প্রমাণও রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওশেন ফ্লোর কনফিগারেশন, এগুলোর মাধ্যমে এগুলো কিন্তু বোঝা যায়। তো এখানে খুব গুরুত্বপূর্ণ থিওরিগুলো আমরা এখানে জানলাম। তো জিজ্ঞাসা করব কোনো প্রশ্ন আছে কিনা। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, তাহলে এখানে ক্লাসটা কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।